দক্ষিণ ভারতের গভীর জঙ্গলেরই মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত কূপ। স্থানীয় মানুষদের কাছে যেটি পরিচিত ভৌতিক এক কূপ হিসেবে। গ্রামবাসীদের বিশ্বাস রাত গভীর হলেই এই কূপের ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত সব আওয়াজ। আর যেই এর কাছাকাছি যায় সে আর কখনোই জীবিত ফেরত আসে না। কিন্তু একদিন এই রহস্যের মুখোমুখি দাঁড়ালেন কিংবদন্তি ও ইতিহাস খ্যাত শিকারী কেনেথ এন্ডারসন। এই কূপের অন্ধকার অতলে কি সত্যি লুকিয়ে আছে কোনো অশুভ প্রেতাত্মা, নাকি তার পেছনে লুকিয়ে আছে ভারতের জঙ্গলের আরো ভয়ঙ্কর কোনো শিকারী? আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের। আর আমাদের আজকের ভিডিওতে আমরা খোঁজার চেষ্টা করব চিতল দ্রুগের জঙ্গলে অবস্থিত সেই কূপের আসল রহস্য। চলুন তবে শুরু করা যাক। বিখ্যাত শিকারী, লেখক এবং অভিযাত্রী কেনেথ এন্ডারসন, বিশেষ করে দক্ষিণ ভারতের গহীন জঙ্গলে যিনি অসংখ্য মানুষ খেকো, বাঘ ও চিতা শিকার করার জন্য পরিচিত। ব্রিটিশ বংশোদ্ভূত কিন্তু ব্যাঙ্গালোরে জন্ম নেওয়া এই ব্যক্তি তার জীবনের শেষ ভাগে এসে লিখে গেছেন তার ঘটনাবহুল জীবনের অনেক স্মৃতি। আমাদের আজকের ভিডিওর টপিকটি আমরা নিয়েছি তার লেখা টেলস ফ্রম দ্য ইন্ডিয়ান জাঙ্গল এই বইটি থেকে, যেটি প্রকাশিত হয়েছিল 1970 সালে। অ্যান্ডারসনের ভাষ্য মতে এই ঘটনাটি ঘটেছিল চিতল দ্রুগ, বা যেটা বর্তমানে চিত্রদুর্গ নামে পরিচিত, এই শহর থেকে কয়েক মাইল দূরের সামপিগেহাল্লি গ্রামের চারিদিকে ছড়িয়ে থাকা গভীর বনের মাঝে। এই জঙ্গলের মাঝ থেকে একটি পায়ে হাঁটা পথ চলে গেছে বুদাহাল্লি নামক আরেকটা গ্রামে। এই পথ ধরে আরো গভীরে এগিয়ে গেলে সেই গহীন অরণ্যের মাঝে পাওয়া যায় এক পরিত্যক্ত ভাঙা মন্দির এবং তার পাশে গভীর এক কূপ বা কুয়ো। এই দুটোরই ভুতুড়ে বলে কিন্তু বেশ বদনাম রয়েছে। কিন্তু এই বনাঞ্চলটি ছিল অ্যান্ডারসনের প্রিয় এক বিচরণ ক্ষেত্র। যদিও এই মন্দির প্রাঙ্গণে তার খুব একটা যাতায়াত ছিল না, তবুও তিনি জানতেন এটি প্রায়শই জঙ্গলের গহীনের ওই হিংস্র পশুদের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়। ঘটনার সূত্রপাত ঘটে সামপিগেহাল্লি ও বুদাহাল্লি গ্রাম থেকে দুজন ব্যক্তি নিখোঁজ হয়ে যাওয়ার মাধ্যমে। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক এই সময়ই এই অঞ্চলে একটা বাঘের উপদ্রব শুরু হয়, যেটি নাকি সবার চোখের সামনে থেকেই গবাদি পশুর পাল থেকে পশু তুলে নিয়ে যেত। স্বাভাবিকভাবেই ব্যক্তি দুজনের নিখোঁজ হয়ে যাওয়ার ফলে মানুষের সন্দেহ গিয়ে পড়ল ওই বাঘটির ওপর। অ্যান্ডারসন তখন কাছাকাছি ছিলেন, তাই এই বাঘ নিধনের অনুরোধ তার কাছেই এলো। তিনি এক কথাতেই রাজি হয়ে গেলেন। নিজের স্টুডি বেকার গাড়িতে চেপে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলেন সেই গ্রামে। এসেই সরে জমিনে তদন্তে নেমে পড়লেন তিনি জানতে পারলেন নিখোঁজ ব্যক্তিরা দুজনেই ধনী, বিবাহিত এবং হারিয়ে যাওয়ার সময় তাদের দুজনের সঙ্গেই বেশ কিছু পরিমাণে টাকা ছিল। ঠিক এই সময়ই গ্রামের এক গরিব ঘরের নারীর ওপর অ্যান্ডারসনের সন্দেহ গিয়ে পড়ে। তার কাছে এই নারীটিকে একটি মানুষ খেকো বাঘের চেয়েও বিপজ্জনক মনে হয়। উপরন্তু অ্যান্ডারসনের কানে আসে নিখোঁজ এই দুই ব্যক্তি এই নারীর প্রেমিক ছিল। তার উপরে নিখোঁজ হয়ে যাওয়ার সাথে বাঘটাকে জড়ানোর মতো কোনো প্রমাণও তিনি খুঁজে পেলেন না। কিন্তু যেহেতু তিনি এখানে বাঘ শিকার করতে এসেছেন, তাই সেই দিকে মনোযোগ দেওয়াই উচিত বলে তার মনে হলো। গ্রামবাসীদের তথ্য মতে তারা ভোরবেলায় জঙ্গলের সেই মন্দিরের দিকে যাওয়ার পথটিতে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছে, যেখানে গ্রামের দিকে আসার পায়ের ছাপও তারা আবিষ্কার করেছে। অ্যান্ডারসনের আর বুঝতে বাকি রইল না যে বাঘটি নির্ঘাত সেই মন্দিরেই অবস্থান করছে। আর সত্যি যদি সেটি মানুষ খেকো হয়েই থাকে, তবে নিখোঁজ ব্যক্তিদের মৃতদেহ সেই মন্দিরেই পাওয়ার কথা। তিনি সেদিন বিকেলেই প্রয়োজনীয় জিনিসপত্র, অর্থাৎ তার .405 রাইফেল, টর্চ আর হালকা কিছু খাবার ও চা ভর্তি ফ্লাস্ক নিয়ে চলে এলেন মন্দির প্রাঙ্গণে। দিনের আলোয় পর্যবেক্ষণ করে তিনি বুঝতে পারলেন এই বাঘটি খুব সম্ভবত মন্দিরের ভেতরেই অবস্থান করছে।
রাত নামলেই সেটা বেরিয়ে পড়বে। তার বেরিয়ে আসার পথ মাত্র একটাই, আর সেটি হলো মন্দিরের প্রধান প্রবেশ পথটি। বাঘটিকে নিজের রাইফেলের নলের নাগালের মধ্যে পাওয়ার জন্য একটি সুবিধাজনক লুকিয়ে থাকার মতো স্থান খুঁজতে লাগলেন তিনি, এবং খুব তাড়াতাড়ি সেটা পেয়েও গেলেন। মন্দির প্রাঙ্গণে যে পরিত্যক্ত কূপটি ছিল তার চারিপাশে ভাঙা এক দেয়ালের অবস্থান। অ্যান্ডারসন সেই দেয়ালেরই একটি অংশে বসলেন। এখান থেকে সরাসরি মন্দিরের প্রবেশ পথটি দেখা যায়। দূরত্ব খুব একটা নয়। এখানে আরাম করে বসে তিনি রাত নামার অপেক্ষায় রইলেন। কাঙ্ক্ষিত সময়ের জন্য তার অপেক্ষা করতে হলো বেশ অনেকটা সময়। অন্ধকার আকাশে চাঁদটির আকৃতি তখন সবেমাত্র ধীরে ধীরে বড় হচ্ছে। হঠাৎ করেই একটু কেঁপে উঠলেন অ্যান্ডারসন। তাপমাত্রার পারদ অনেকটা নিচে নেমে গেলে যেমন হয় ঠিক তেমন। আর তখনই তিনি শুনতে পেলেন পরপর ৩টি শীষের শব্দ। শুনতে একটা আরেকটা থেকে বেশ আলাদা। প্রথমটা নিচু স্বরের, পরেরটা বেশ চড়া, আর শেষেরটা ছোট, তবে আগের দুটো থেকে অনেক বেশি তীক্ষ্ণ এবং চড়া। অ্যান্ডারসন কিন্তু ভয় পেলেন না, বরঞ্চ তার মেজাজ গেল খারাপ হয়ে। কূপের মধ্যে যেটাই থাকুক, তার এই শীষের শব্দে তো বাঘ সতর্ক হয়ে যাবে। ১০-১২ মিনিট বেশ নিঃশব্দে কেটে যাবার পর আবারও সেই শীষের শব্দ শোনা গেল। এবার আর রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রেগে মেগে কুয়োর মধ্যে তাকাতেই যাবেন অ্যান্ডারসন, ঠিক তখনই মন্দিরের প্রবেশ পথে দেখা দিল বাঘ। কিন্তু অবাক হয়ে তিনি লক্ষ্য করলেন বাঘ তার উপস্থিতি তো নয়, বরং যেন ওই শীষের শব্দটা পর্যন্ত শুনতে পায়নি। নিজের মতো বসে সেটি নিজের থাবা চাটতে লাগলো। এমন সময় কূপের মধ্য থেকে ভেসে এলো ডানা ঝাপটানোর আওয়াজ। অ্যান্ডারসন ধারণা করলেন বড় জাতীয় কোনো পাখির বাস, খুব সম্ভবত এটা বড় কোনো জাতের বাদুড় হবে। শব্দটি এবার ধীরে ধীরে কুয়োর উপর দিকে এগিয়ে আসতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই খুব দ্রুত কিছু ঘটনা পরপর ঘটতে শুরু করলো। অ্যান্ডারসনের চোখের সামনে কুয়ার মধ্য থেকে অদ্ভুত দেখতে কিছু একটা বের হয়ে গেল, এবং অবশ্যই তা কোনো পাখি নয়। ছায়ার মতো দেখতে কিছু সাপ যদি একে অপরের সাথে কুণ্ডলি পাকাতে থাকে তবে যেমন দেখাবে, এটা দেখতে অনেকটা সেরকম। সেটা দৃশ্যমান হতেই অ্যান্ডারসনের মনোভাব সম্পূর্ণ বদলে গেল। অদ্ভুত এক হতাশা তাকে চেপে ধরলো যেন। তার মনে হতে লাগলো এই পৃথিবীর কিছুতেই তার আর কিছুই যায় আসে না। বেঁচে থাকার আর কোনো মানেই নেই, বরং এই কুয়ার মধ্যে ঝাঁপ দিলেই পাওয়া যাবে শান্তি। কিন্তু প্রবল মানসিক শক্তির অধিকারী অ্যান্ডারসন মুহূর্তেই মাথা ঝাঁকিয়ে নিজেকে নিজের মাঝে আবার ফিরিয়ে আনতে পারলেন। কয়েক মুহূর্তের মধ্যেই সেই কালো মেঘের কুণ্ডলী অদৃশ্য হয়ে গেল, আর ঠিক তার সাথে সাথেই অ্যান্ডারসন লক্ষ্য করলেন বাঘটি মন্দিরের সামনে আর নেই। মাটির উপর ধপ করে বসে পড়লেন তিনি। ভাবতে লাগলেন এতক্ষণ ধরে তার দেখা ওই অপার্থিব দৃশ্যগুলো, কিন্তু তার ভাবনাগুলো শেষ করতে দিল না পেছন থেকে ভেসে আসা কিছু নড়াচড়ার শব্দ। সচকিত হয়ে ঘুরেই তিনি দেখতে পেলেন তার থেকে মাত্র ৪০ গজ মতো দূরেই বসে আছে বাঘটি। নিজের .405 ওই রাইফেলটি কাঁধে তুলে নিলেন তিনি, কিন্তু বাঘটির মধ্যে কিন্তু হামলা করার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। পোড় খাওয়া শিকারী এই অ্যান্ডারসন বাঘের চোখের ভাষা তিনি পড়তে পারলেন। স্পষ্টতই তাকে এই ভয়ানক স্থান থেকে ফিরে যেয়ে নিজের জীবন বাঁচাতে বলছে বাঘটি। ইচ্ছে করলেই অ্যান্ডারসন বুঝে ওঠার আগেই তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়তে পারত বাঘটি, কিন্তু সে করেনি। অর্থাৎ বাঘটি কিন্তু অবশ্যই মানুষ খেকো নয়। ওটাকে গুলি না করে নিজের জীবন রক্ষা করার প্রতিদান দিলেন অ্যান্ডারসন। বাঘটি ততক্ষণে উঠে গহীন বনে শিকারের খোঁজেই হয়তো হারিয়ে গেছে ততক্ষণে। অ্যান্ডারসনও উঠে পড়লেন। বন বিভাগের ডাকবাংলোর উদ্দেশ্যে রওনা করলেন তিনি। পরদিন গ্রামে ফিরে জানিয়ে দিলেন বাঘটি মানুষ খেকো নয়। নিখোঁজ ব্যক্তিদের খোঁজ পেতে সেই মেয়েটিকে জেরা করার পরামর্শ দিয়ে শহরে ফিরতেই যাচ্ছিলেন তিনি, কিন্তু পথিমধ্যে কিছু বন্ধুর সাথে তার দেখা হয়ে গেল। তারা গতকাল রাতে তার অভিজ্ঞতা সম্বন্ধে জিজ্ঞেস করলেন। তিনি যে রাতটা সেই মন্দির প্রাঙ্গণে কাটিয়েছেন সেটা শুনে
এক বন্ধুর মুখ কাঁচুমাচু হয়ে গেল। সে অ্যান্ডারসনকে জিজ্ঞেস করে বসলো তিনি কুয়ার মধ্যে থেকে কোনো শব্দ শুনেছেন কিনা। অ্যান্ডারসন তো অবাক। সে তার সাথে হওয়া ঘটনাটি খুলে বললেন। সেটা শুনে বন্ধুটির মুখ ফ্যাকাশে হয়ে গেল আরো, কারণ এর আগ পর্যন্ত নাকি কেউই এই শব্দটি শোনার পর আর ওখানে অবস্থান করেনি। কুয়ার মধ্য থেকে বের হওয়া আকৃতির ঘটনা তাদের কাছে একদম নতুন। সেই বন্ধুটি অ্যান্ডারসনকে জানালো এই অতি প্রাকৃতিক ঘটনার সাথে সম্পৃক্ত এক পূর্ব ইতিহাস। তার ভাষ্যমতে তখন থেকেও প্রায় ২০০ বছর আগে এই এলাকাটা শাসন করতেন এক জমিদার। রাজ্যের রাজধানী অনেকটা দূরে হওয়ায় তার রাজ্যটা একরকম স্বাধীনই ছিল বলা চলে। এই মন্দিরের বেশ প্রভাব ছিল ওই এলাকায়। সাথে সাথে প্রধান পুরোহিত ছিলেন জমিদারের সব থেকে আস্থাভাজন ব্যক্তি। কিন্তু কিছুদিন পর জমিদার একজন পরামর্শদাতাকে চাকরি দেন এবং খুব অল্প সময়ের মধ্যেই এই নতুন ব্যক্তিটি জমিদারের আস্থা অর্জনে সক্ষম হন ও বেশ কাছের লোক হয়ে পড়েন। কিন্তু যেহেতু এক বনে দুটো বাঘের কর্তৃত্ব চলে না, ঠিক সেইভাবেই ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব বাঁধল পুরোহিত ও পরামর্শদাতার মধ্যে। কিন্তু এক্ষেত্রে জয়ী হলো পুরোহিত। সে ওই পরামর্শদাতার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে জমিদারকে ভড়কাতে লাগলো এবং সফলও হয়ে গেল। ফলাফলস্বরূপ সেই পরামর্শদাতাকে মন্দির প্রাঙ্গণের ওই কূপের মধ্যে জ্যান্ত ছুঁড়ে ফেলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে মৃত্যুর আগে সেই পরামর্শদাতা মন্দিরের প্রধান পুরোহিত সহ বাকি পুরোহিতদেরকে অভিশাপ দিয়ে যান। এই ঘটনার ১ সপ্তাহের মধ্যে প্রধান পুরোহিত নিখোঁজ হয়ে যান এবং ঠিক ২ দিন পর তার মৃতদেহ ভাসতে দেখা যায় কুয়ার পানিতে। পরবর্তী ১০০ বছরে ওই মন্দিরের কোনো পুরোহিত এসেই আর বেঁচে ফিরতে পারেননি, সে যতই পুণ্যবান মানুষই হোক না কেন। তারপর আর কেউই এখানে আসতে রাজি হতেন না, তাই একসময় পরিত্যক্ত হয়ে যায় এই মন্দিরটি। বন্ধুটি এখানে তার গল্প বলা শেষ করলেন এবং বললেন, তোমার ভাগ্যকে ধন্যবাদ দাও অ্যান্ডারসন, কারণ সেই প্রেতাত্মা ইচ্ছে করলেই তোমাকে সেই কূপের মধ্যে ছুঁড়ে ফেলতে পারত। অ্যান্ডারসন এইসব অতিপ্রাকৃতিক বিষয়ে বিশ্বাস রাখতেন না। তিনি মনে মনে প্রচণ্ড রেগে গেলেন আর ঠিক করলেন ওই দিন রাতে আবারও ফিরে যাবেন সেই স্থানে। তিনি ফিরে গিয়েছিলেনও, আর এ রাতেও ঠিক তাই ঘটল যা কিনা আগের রাতে তার সাথে ঘটেছিল। সেই পালাক্রমে ৩ বার শীষের শব্দ, ডানা ঝাপটানোর আওয়াজ, অ্যান্ডারসনের মন হতাশায় ছেয়ে যাওয়া ও কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়ার ইচ্ছে হওয়া, এই সব কিছুই ঘটল আবারও। কিলবিলে ধোঁয়ার মেঘ যখন কুয়ার মধ্য থেকে উপরে উঠে এলো, তখন নিজেকে সংবরণ করে অ্যান্ডারসন সেই মেঘের মধ্যে ঝুঁকে নিচের দিকে টর্চের আলো ফেললেন। কিন্তু সেই আলো ওই মেঘ ভেদ করে বেশি দূর যেতে পারছিল না। অ্যান্ডারসন তার বইতে লিখেছেন, কিলবিল করা সাপের মতো সেই কালো মেঘ, গ্যাস বা কুয়াশার দলা যেটাই বলি না কেন, সেটা আস্তে আস্তে তাকে ভেদ করে আরো উপরের দিকে উঠে গেল এবং আকাশে একসময় মিলিয়ে গেল। ঠিক তার পরপরই অ্যান্ডারসন তার সম্পূর্ণ চেতনা ফিরে পান। ভারতের গহীন অরণ্যে নিজের চোখে দেখা এই ঘটনার ব্যাখ্যা অ্যান্ডারসন কিন্তু দিতে পারেননি, বরঞ্চ তার অবিশ্বাসী মনে বিশ্বাস দানা বাঁধতে শুরু করে। তিনি বিশ্বাস করতে শুরু করেন এ পৃথিবীর লৌকিকতার আড়ালে রয়ে গেছে অনেক অলৌকিকতারও বাস। আপনার কি বিশ্বাস? আপনিও কি কেনেথ অ্যান্ডারসনের সাথেই একমত? জানাতে পারেন আমাদেরকে কমেন্ট করে। আজ এই পর্যন্তই। এমন রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে আর ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।